আসসালামু আলাইকুম ছোট বন্ধুরা, তোমাদেরকে আরও একটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আজকে তোমাদের সাথে আছি আমি আলফি আহমেদ। অ্যান্ড আজকের ভিডিওতে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের যে পরমাণুর গঠন অধ্যায়টা আছে সেই অধ্যায়টার লাস্ট একটা মাইক্রো টপিক নিয়ে আলোচনা করব। গত ভিডিওতে আমরা কোনো একটা পরমাণুতে যে কোন কক্ষপথে কয়টা করে ইলেকট্রন থাকবে এটা আমরা শিখেছিলাম। আজকের আমরা ভিডিওতে সেই পরমাণুগুলোর মৌলিক যে ধর্মগুলো এবং ইলেকট্রন বিন্যাস নিয়ে একটু আলোচনা করব। আচ্ছা, প্রথমে আমাদেরকে জানতে হবে নিষ্ক্রিয়তা মানে কি এবং সক্রিয়তা মানে কি। নিষ্ক্রিয়তা মানে হলো, আমরা গত ক্লাসে শিখছিলাম যে 2n² সূত্রের মাধ্যমে আমরা জানতে পারি কোন কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে। যে প্রথম কক্ষপথে থাকবে কয়টা? 2টা। দ্বিতীয় কক্ষপথে থাকবে কয়টা? 8টা। তৃতীয় কক্ষপথে থাকবে কয়টা? 18টা। এভাবে চলতে থাকবে এই 2n² সূত্র অনুযায়ী। 2 আর 8। তাহলে প্রথম কক্ষপথে কয়টা থাকার কথা? 2টা। দ্বিতীয় কক্ষপথে কয়টা থাকার কথা? 8টা। তাহলে কি 2টা 2টাই আছে এবং 8টা 8টাই আছে। যে সকল মৌলের এই রকম ইলেকট্রন বিন্যাস, যে যতগুলো পরিমাণ ইলেকট্রন থাকা দরকার প্রত্যেকটা কক্ষপথে, তাদের কক্ষপথে ওই পরিমাণে ইলেকট্রন আছে, সেই সকল মৌলগুলো কি নিষ্ক্রিয়। বুঝতে পারছো বিষয়টা? তাহলে নিষ্ক্রিয় জিনিসটা বুঝছো? আমি যদি একটা উদাহরণ দেই, নিয়ন একটা পরমাণু। এই পরমাণুটার পারমাণবিক সংখ্যা হলো কত? 10। এবং এটার ইলেকট্রন বিন্যাস তাহলে কত হবে? প্রথম কক্ষপথে কয়টা যাবে? 2টা। দ্বিতীয় কক্ষপথে কত যাবে? 8টা। এই টোটাল 10টা। তাহলে প্রথম কক্ষপথে যতটুকু থাকার দরকার ততটুকুই আছে, দ্বিতীয় কক্ষপথে যতটুকু থাকা দরকার ততটুকুই আছে। তার মানে আমরা বলতে পারি এই নিয়ন, এই পরমাণুটা কি নিষ্ক্রিয়। এখন সক্রিয় কোনগুলো পরমাণু? যেই সকল পরমাণুর যতটুকু ইলেকট্রন থাকা দরকার অতটুকু ইলেকট্রন নাই। যেমন সোডিয়ামের ক্ষেত্রে যদি আমি ধরি, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখো 2 8 1। তৃতীয় কক্ষপথে আমার কয়টা ইলেকট্রন থাকার কথা? 18টা না? তৃতীয় কক্ষপথে আমার 18টা ইলেকট্রন থাকার কথা, কিন্তু সোডিয়ামের ক্ষেত্রে কয়টা আছে? 1টা। তার মানে এটা কি সক্রিয় মৌল। এবার বুঝতে পারছো যে নিষ্ক্রিয় আর সক্রিয় মৌল কোনগুলা? আমরা তো জানলাম যে কিছু কিছু মৌল আছে যে তোমার নিষ্ক্রিয় আর কিছু কিছু আছে সক্রিয়। যারা নিষ্ক্রিয় তারা হলো মনে করো বড়লোক, তাদের কোনো কিছু আসে যায় না, সে কাউকে ইলেকট্রন দিবেও না, কাউকে নিবেও না, সে বড়লোক মানুষ, ঠিক আছে, তার কারো কাছ থেকে কোনো কিছু নেওয়া লাগে না। যারা সক্রিয় আছে, ঠিক আছে, এরা তো বড়লোক হইতে চায়, তাই না? বা এরা শান্তিতে থাকতে চায়, যে এই মৌলগুলা। তাইলে এরা কি করবে? অবশ্যই তারা স্থিতিশীল হইতে চায় বা এই নিষ্ক্রিয়দের মতো হইতে চায়, তাই না? এখন এই সোডিয়াম মনে করো ও হলো সক্রিয় মৌল। আবার এখানে আমি ফ্লোরিন লিখছি, এই ফ্লোরিনটাও কি সক্রিয় মৌল। এটাও সক্রিয়, এটাও সক্রিয়। তাহলে এরা অবশ্যই একটা টাইমে বড়লোক হইতে চাইবে বা নিষ্ক্রিয় হইতে চাইবে, তাই না? এখন এরা পরস্পর নিষ্ক্রিয় বা স্থিতিশীল অবস্থায় কিভাবে আসবে? এখন এই বিষয়টা দেখো যে আমার সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 1টা। আর ফ্লোরিনের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 7টা, তাই না? এখন এরা দুজন যদি স্থিতিশীল হইতে চায়, দেখো যদি ফ্লোরিন ওর 7টা ইলেকট্রন এরে দিয়ে দেয়, তাহলে তো আর জন্য খুব কষ্টকর হয়ে যাবে না যে 7টা ইলেকট্রন এরে দিয়ে দিতেছে? ও তো চাইবে না এত কষ্ট করতে। কিন্তু যদি সোডিয়াম একটা ইলেকট্রন অরে দিয়া দেয়, ফ্লোরিনরে দিয়া দেয়, তাহলে ওর কিন্তু বেশি একটা কষ্ট হইতেছে না। প্লাস বেনিফিটটা কি হইতেছে? সোডিয়াম যদি একটা ইলেকট্রন এরে দেয়, তাহলে এর লাস্টের কক্ষপথে 7টা ইলেকট্রন না, তাহলে এটা কনভার্ট হয়ে কয়টা হয়ে যাবে? 2 আর 8। এরকম হবে না ওর ইলেকট্রন বিন্যাস? আর সোডিয়ামের ক্ষেত্রে কি হবে? এই একটা যেহেতু এখানে চলে আসছে, তাহলে এই একটা কাটা পড়বে, তাহলে এর ইলেকট্রন বিন্যাস কত হবে? 2 আর 8। তাহলে দেখো তো এরা কিন্তু স্থিতিশীল হয়ে গেছে বা নিষ্ক্রিয় হয়ে গেছে, কারণ এদের কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকার দরকার এদের কিন্তু অতগুলোই আছে। প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা। এরও কি হইলো? প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা। তার মানে এরা কি হয়ে গেছে? এরা স্থিতিশীল হয়ে গেছে, ঠিক আছে? তো সোডিয়াম কি বলছে? সোডিয়াম ভাই বলছে যে ভাই তোরে আমি একটা ইলেকট্রন দেই,
তুই আমার কাছ থেকে একটা ইলেকট্রন নিয়ে কি হইলো, দুইজন মিলে আমরা বড়লোক হয়ে যাই। বিষয়টা হলো এরকম। এখন এই যে নেওয়া দেওয়ার যে ব্যাপারটা, যে আমি একটা ইলেকট্রন দিতেছি একটা ইলেকট্রন নিতেছি, এখন যে ভদ্রলোক ইলেকট্রন দিতেছে ও অবশ্যই বড়লোক বা প্লাস ধনাত্মক বা পজিটিভ ওর কিছু, ওর কাছে অনেক টাকা থাকে, ঠিক আছে, বড়লোক দাতা। মানে হইল যে ইলেকট্রন দিবে তার চার্জ হবে কি প্লাস, কথা বুঝছ? আর যে ইলেকট্রন নিবে ও কিন্তু ঋণী হয়ে গেল না অন্য একটা মৌলের কাছে, যে ভাই আমি অন্য কাছ থেকে এত টাকা নিছি, তার মানে কি আমি ঋণী। তাইলে যে নিবে, গ্রহিতা বা যে মৌলটা ইলেকট্রন নিবে, সেটা কি হয়ে যাবে, চার্জ ঋণাত্মক হয়ে যাবে। এই জিনিসটা আপাতত মাথায় ঢুকায় নাও। সো আপাতত এই জিনিসগুলো বুঝছো, যে ইলেকট্রন দিলে সেটা প্লাস হয়ে যাবে, ইলেকট্রন গ্রহণ করলে বা নিলে সেটা কি হয়ে যাবে, তার চার্জ মাইনাস হয়ে যাবে। এবং এই ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে তারা কি হবে, স্থিতিশীল হবে বা বড়লোক হইতে চাবে, তাই না? বড়লোক তো সবাই চায় হইতে, তাই না? আচ্ছা, এইবার আসো, এইখানে হইল তোমার একটা যৌগ তৈরি করবে এরা, যে সোডিয়াম পরমাণু থেকে একটা ইলেকট্রনের যে চার্জ সেটা নেগেটিভ হয় সবসময়, এই জন্য ইলেকট্রনের উপরে ছোট্ট করে মাইনাস চিহ্ন দেওয়া। এবং এই ইলেকট্রনটা সোডিয়াম থেকে একটা ইলেকট্রন কি হয়েছে, মাইনাস হয়েছে, মাইনাস হয়ে সোডিয়াম আয়নে পরিণত হয়েছে। তাইলে আমরা কি আরেকটা জিনিস পাইলাম, যে সেই কি আয়ন। এই আয়ন জিনিসটা আবার কি, নর্মাল যদি কোনো মৌল থাকে সেই মৌলকে কিন্তু আমরা আয়ন বলি না। যখন কোনো মৌল একটা ইলেকট্রন দিল বা কয়েকটা ইলেকট্রন দিল বা গ্রহণ করলো এবং সে প্লাস অথবা মাইনাস চার্জযুক্ত হইল, দেখো এখানে কি ও প্লাস চার্জযুক্ত কেন হয়েছে, কারণ ও একটা ইলেকট্রন দিয়ে দিছে, ও বড়লোক, ওর কাছে কোনো কিছুর অভাব নাই, সো ও একটা ইলেকট্রন দিয়ে দিছে, ও প্লাস চার্জযুক্ত হয়েছে, ও বড়লোক। তার মানে ও দিয়ে দিছে এই কারণে ও কি হয়েছে, একটা প্লাস চার্জের অধিকারী হয়েছে। যখনই উপরে কোনো প্লাস চিহ্ন বা মাইনাস চিহ্ন দেখবা, তার মানে বুঝবা যে এই পুরোটাই হলো কি একটা আয়ন। এবার বুঝতে পারছো? এইবার আসো, এইবার ফ্লোরিন কি করবে, এই যে ইলেকট্রন মাইনাস করে দিল, এই ইলেকট্রনটা ফ্লোরিন গ্রহণ করবে, যে প্লাস, ফ্লোরিন একটা ইলেকট্রন কি গ্রহণ করলো, গ্রহণ কইরা এই বেচারা আবার কি হয়ে গেল, ঋণের মধ্যে পড়ে গেল। ওই যে ঋণ, ও কি করলো, ঋণের মধ্যে পড়ে এই যে মাইনাস চার্জ যুক্ত হয়ে গেল। যখনই মাইনাস চার্জ যুক্ত হয়ে গেল, তখন এই যে ফ্লোরিন, এই এটা দ্বারা কি বুঝবো আমরা, এই ফ্লোরিন মাইনাস দ্বারা বুঝবো এটা ফ্লোরিন আয়ন। এই যে ইলেকট্রনগুলো গ্রহণ করলো, এইবার এইভাবে তোমার এই সোডিয়াম আর ফ্লোরিন একসাথে হয়ে প্লাস হয়ে একসাথে যুক্ত হয়ে সোডিয়াম ফ্লোরাইড যৌগ তৈরি করলো। যৌগ তৈরি হইল, এই বেচারা সোডিয়াম বেচারা আর ফ্লোরিন বেচারা কি হইল, নিষ্ক্রিয় বা স্থিতিশীল অবস্থায় চলে গেল। বা সহজভাবে বললে এরা দুইজন গরিব ছিল, এরা একজন আরেকজনের ইলেকট্রন দিয়ে বড়লোক হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।